নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প প্রেমের গল্প। তাহলে শুরু করি। গল্প প্রেমের গল্প। শেষ পর্যন্ত অনেক খুঁজে পেতে মস্ত এক ফ্ল্যাট বাড়ির একতলার এক কোণে 1.5খানা ঘরের একটি ফ্ল্যাটে উঠে এলেন লটি দত্ত। যেখানে ছিলেন সেখানে লোকেরা বড় জ্বালাতন করছিল। মধ্যরাতে জানালায় ঢিল ছোঁড়া, দরজায় এসে বেল টেপা, খলখল হাসা, টিটকিরি মারা, কী সব যে করছিল। একা একজন মেয়ের থাকা যে এত অসুবিধের কখনো কল্পনাও করতে পারেননি। এখানে যে ঘরখানা বড় সেটা এত জিনিসপত্রে ঠাসা যে পা ফেলবার জায়গা নেই। মূল্যবান আসবাবগুলো একের কাঁধে আর একটা চেপে আছে। 1খানা খাট পাতা আছে আর 3খানা খাট খুলে দেয়ালে ঠেসান দিয়ে রাখা। 3টে বড় বড় আলমারি ঠাসা বই, একটি মস্ত বড় ওয়ার্ড্রোবের শাড়ি, ব্লাউজ, পেটিকোট মিলিয়ে পরিপূর্ণ হয়ে ঝুলছে। তলায় অন্তত 12-14 জোড়া জুতো। মস্ত গোল শ্বেতপাথরের একটা টেবিল, বাথরুমের পথ আটকানো, কোনো রকমে বেঁকে চুরে তবে যেতে হয়। একজন প্রায় বৃদ্ধা আয়া আছে সঙ্গে। মা তাকে বম্বে থেকে এনেছিলেন, নাম পার্বতীবাই। তাকে দেখাশোনা করার জন্য এনেছিলেন। তখন তিনি ছোট ছিলেন। এখন তিনি দেয়ালে ঠেসান দিয়ে খাটের ওপর বসে আছেন। দেখে মনে হয় গভীর চিন্তায় মগ্ন। চোখ মুখের ভাব এ জগতে থেকেও যেন নেই। পরনে 1খানা পদ্ম রং শাড়ি, পদ্ম রং ব্লাউজ মিশে আছে গায়ের রঙের সঙ্গে। ঢেউ তোলা চুল ঘন, পশমের মতো মসৃণ। এলোমেলো হয়ে আছে, আঁচড়াবার ইচ্ছে হয়নি। প্রকৃতপক্ষে এখন আর তার কিছুরই ইচ্ছে নেই। কেবল বেঁচে থাকার, বিড়ম্বনা থাকার সেই ব্যাপারটা যে এত ভয়াবহ কে জানত। লটি দত্তর বয়স হয়েছে ঠিকই, কিন্তু বোঝা যায় না। এখন রাত 8টা। পার্বতীবাই খাবার নিয়ে এলো। নাও, খেয়ে নাও তো। কি ভাবো সারাদিন? ভেবে কি হবে, আমি তো আছি। পার্বতীবাইকে সবাই বাই বলতো। লটি দত্ত তাই বলতেন। এই পার্বতীবাই এখন তাকে বুক দিয়ে রক্ষা করে, ভালোবাসে। এককালে এই লটি দত্তর নামে যুবকদের হৃদয়ে বান ডাকত। দিদিমা তার নাম লাবণ্য রেখেছিলেন। তার বাবা সেটাকেই ঘষে মেজে লটি করেছেন। এখন এই লটি নামটা শুনলেও গা জ্বলে যায় লটির। তিনি মনে মনে নিজেকে লাবণ্য বলেই ভাবেন। পার্বতীবাইয়ের দিকে তাকিয়ে অস্ফুটে বললেন, একটু পরে খাবো, তুমি খাও গে, খেয়ে শুয়ে পড়ো। জানালাটা ভালো করে বন্ধ করে নিও। আর খেয়েছো? আমি দাঁড়িয়েই খাওয়াতে পারি না। আমি খেয়ে নিয়ে শুয়ে পড়লে যা খাবে তা তো বোঝাই যাচ্ছে। পার্বতী গজগজ করল। লটি দত্ত বললেন, এই জায়গাটাও ভালো না বাই। এসেছি তো মাত্র 1 মাস। এর মধ্যেই জেনে গেছে আমি অবিবাহিতা এবং একা থাকি। কেন, কিছু করেছে নাকি? লটি বললেন, কাল রাত্রিরে জানালাটাতে ধাক্কা মারছিল, বিশ্রী ভাষায় গান করছিল। করুক মরুক, আমি একদিন বেরিয়ে গিয়ে এক বটির কোপে শেষ করব। তুমি এত ভীতু কেন? যার সাহস থাকে, মনে জেদ থাকে, তাকে কেউ টলাতে পারে না। কথাটা সত্য। লটির সাহসও নেই, জেদও নেই। তাই জেদ মানে বোধহয় ব্যক্তিত্বের কথাই বলেছে, ভাষার তারতম্য। সাহস আর ব্যক্তিত্ব এ দুটো যদি তার থাকতই, তবে কি জীবন এখানে এসে পৌঁছায়? ওঠো না, পার্বতী তাগাদা দিল। বলল, চুলটাও তো বাঁধনি। চুলটা আর কাটছো না বলে বেশ লম্বা হয়ে গেছে। কি সুন্দর চুল! জানো আমাদের দেশে বাঙালি মেয়েদের কি বলে?
কি বলে? বলে, সাজা বাজা কেশ, তিনে বাংলাদেশ। ওঠো, এবার খেয়ে নাও। উঠতেই হলো। নেড়েচেড়ে যা হোক কিছু খেতেও হলো। বাই থালা তুলে নিয়ে গেল রান্নাঘরে। লটি মুখ ধুতে গেলেন বাথরুমে। শুধু মুখই ধুলেন না, একেবারে ঝর্নার তলায় দাঁড়িয়ে সারা গা ভিজিয়ে নিলেন। তোয়ালে দিয়ে মুছে ড্রেসিং গাউন পরে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলটার কাছে বসলেন। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াবার জন্য চিরুনিটা হাতে নিলেন। হাতে নিয়ে আবার আয়নায় নিজের প্রতিবিম্বের দিকেই তাকিয়ে বসে রইলেন। হঠাৎ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। জিনিসপত্রগুলো দেখতে দেখতে ভুরু কুঁচকে নিঃশব্দে বললেন, তোদের প্রাণ নেই, মন নেই, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে থাকলেই হলো। দেবো ফেলে একদিন। ঘর ভর্তি করে দাঁড়িয়ে আছিস তোরা। তবু তবু কি শূন্যতা, তবু ঘরটা যেন হাহাকারে ভরে আছে। আজ রোববার, কাগজে একটা বেশ অদ্ভুত বিজ্ঞাপন দেখেছি। এক ভদ্রলোক লিখছেন, আমার বয়স 56, বিত্তবান, বিপত্নিক, একমাত্র কন্যা স্বামীর সঙ্গে বম্বেতে থাকে। আমি একা থাকি, একজন সঙ্গিনী চাই, বিধবা বা ডিভোর্সি হলেও আপত্তি নাই। এই বিজ্ঞাপনটি দেখে থেকেই তিনি বিমনা হয়ে আছেন। মনে হচ্ছে আমিও তো এইরকম একটা বিজ্ঞাপন দিতে পারি। দোষ কি? লজ্জা? কিসের লজ্জা? কাকে লজ্জা? কে আছে আমার? যারা আছে তারা তো শত্রু। লজ্জা একটা রোগ। লজ্জাই হলো সংসারের দুঃখের উৎস। না না, লজ্জা কেন দুঃখের উৎস হবে? অন্তত আমার দুঃখের উৎস লজ্জা নয়, ভীরুতা, ব্যক্তিত্বহীনতা। আমার ব্যক্তিত্বও ছিল না, সাহসও ছিল না। কিন্তু কেন ছিল না? মা বাবার একমাত্র সন্তান আমি। আদর আবদার যতদূর হতে পারে ততদূরই তো পেয়েছিলাম। তবেটা যে কি সেটা তখন বোঝেননি, এখন বুঝছেন। ভাবটা হলো আদর ছিল ঠিকই, কিন্তু কোনো স্বাধীনতা ছিল না। তার ব্রিটিশ আমলের আইসিএস বাবা শুধু তার নয়, পরিবারের সকলের স্বাধীনতার পতাকাই তার নিজের হাতে রেখেছিলেন। তিনি ভাবতেই পারতেন না তার কথাই কথা নয়, তার হুকুমই হুকুম নয়। তিনি যা করবেন, যা বলবেন সেটাই একমাত্র। মায়ের উপরও চিরকাল সেটাই চালিয়ে গেছেন, মেয়ের উপরও তাই চালিয়েছেন। হান্ডারটি যেন তার হাতের অলংকার। রেগে গেলে গায়ে না পড়ুক, চেয়ারের উপর টেবিলের উপর প্রচণ্ড জোরে সপাং সপাং করে চাবুকটির অর্থ বুঝিয়ে দিত। এখন চেয়ারে টেবিলে পড়লেও দেহ অক্ষত থাকবে না দরকার হলে। কিন্তু এখন তো বাবা নেই, তবু এখনও এত ভয় কেন? নিজে নিজে ভেবেচিন্তে কিছু সিদ্ধান্ত নিতে পারেন না? বাবা নেই, মা নেই, কেউ নেই। এখন তিনি স্ব-ইচ্ছেতেই সব করতে পারেন। তবু যে কোথায় বাঁধে কে জানে। এই তো ভদ্রলোক কেমন একটা বিজ্ঞাপন দিয়েছেন, তবে আমি কেন দিতে পারি না? আমিও তো অনায়াসে লিখে দিতে পারি, আমি একজন মধ্যবয়স্কা মহিলা, অবিবাহিতা, সুন্দরী বলে খ্যাতি আছে, টাকা পয়সার অভাব নেই, বিবাহ করতে চাই। পার্বতী ঘরে ঢুকল। ওই দেখো, আবার বসে বসে কি ভাবছে গা ছেড়ে। শুয়ে পড়ো। লটি বললে, তুমি শোও গিয়ে, আমি এই চুলটা বেঁধেই শুয়ে পড়ছি। আমি তো শুয়েই ছিলাম, তুমি চান করলে শব্দ পেলাম, তারপর কখন একটু তন্দ্রাও এসে গেল। জেগে গিয়ে দেখছি আলো জ্বলছে, তুমি আয়নার ধারে বসে। তুমি না শুলে আমি কেমন করে শুই? ভয় করছে? আমি তোমার খাটের কাছে এসে শোবো? না না, পাগল নাকি? হাসলেন। আমি এক্ষুনি শুয়ে পড়ছি, তুমি যাও। পার্বতী চলে গেল। লটি দত্ত উঠে কয়েক পা হাঁটলেন। ঘরের জিনিসপত্রগুলো দেখতে দেখতে মনের মধ্যে কোথায় আবার একটা
কষ্টও জেগে উঠল। স্মৃতি, সব স্মৃতি। আলোটা নিভিয়ে খাটে এসে বসলেন। প্রায় কান্নার মতো বড় বড় দম নিয়ে তেমনি নিঃশব্দে ব্যাকুলভাবে বললেন, তোমরা কোথায়, কোথায় গেলে সব? আমার বন্ধুরা, আমার আত্মীয়রা। সুলেখা, তুই আমার নিজের পিসির মেয়ে হয়ে এভাবে আত্মসাৎ করলি বাড়িটা, আমাকে হাসপাতালে পাঠিয়ে দিলি। কি সামান্য একটা জ্বর, কোথা থেকে এক ডাক্তার ধরে নিয়ে এসে তাকে দিয়ে বললি আমাকে হাসপাতালে গিয়ে স্যালাইন দিতে হবে, রক্ত দিতে হবে। কোথায় সেই হাসপাতাল? এসে দেখেন একটা মানসিক রোগের আস্তানা। ছি ছি ছি। 1 মাস তারা টাকা নিয়ে তাকে আটকে রাখল, জেনে শুনেই টাকার বিনিময়ে আটকে রাখল এরা। বাইনা থাকলে কোথায় তলিয়ে যেত না জানে। সেই 1 মাসে বাড়িটা দখল করে নিল। সারা পরিবার এসে বাড়িটার মধ্যে ঢুকে গেল। তার থাকার মতো একটা ঘরও খালি ছিল না। উহ, কী সব দিন গেছে। মা বাবা এখন কোথায়? কোথায় তাকে ভাসিয়ে চলে গেলে? বাবা, বলে দাও একটা বিবাহের বিজ্ঞাপন আমি দেব কি না, দেয়া উচিত কি না? বিজ্ঞাপন দেখে কে না কে এসে উপস্থিত হবে, আমি তখন কি করব? কি করব? কি করব? আমি তো কে কেমন লোক সে কথা বুঝতে পারবো না। সে এসে যদি সর্বনাশ করে পালিয়ে যায়, আমার তো কিছুই করবার থাকবে না। আচ্ছা, তিনি কি ধীরে ধীরে সত্যি পাগল হয়ে যাচ্ছেন? শুয়ে পড়লেন, ঘুমোতে চেষ্টা করলেন, ঘুম আসে না। মনে মনে বললেন, কাল একটা ঘুমের ওষুধ খাবো। একটা কেন, 10টা খেতেই বা কিসের বাধা? খুব ভালো ঘুম হবে, আর কখনো ভাঙবে না সেই ঘুম। কোথায় গেলে তোমরা? কোথায় আমার প্রেমিকরা, আমার স্তাবকরা? একদিন তোমরা অসংখ্য ছিলে, এখন তবে সব কোথায় চলে গেলে? কোথায়, কোথায়? তোমরা এসো, এসো। আমি তোমাদের দেখতে চাই, ছুঁতে চাই, বলতে চাই এখন আর আমাদের মধ্যে বাবা নেই। তোমরা যে চাও আমি তার কাছেই নিজেকে সমর্পণ করে মুক্তি পেতে চাই। এই দেখো, এখন আমি কত স্বাধীন। আমার ভিতরকার সব কটা জানালা খুলে রেখেছি। আমি বন্ধ না করলে কেউ তা বন্ধ করতে পারবে না। এখন আমি আমার, শুধু আমার। আর কোনো দিন বাবার হুকুমে বন্ধ হবে না খোলা জানালা। একবার দেখা দাও, দেখা দাও। তোমাদের যে কেউ এসে আমার হাত ধরো। এই অসহ্য নির্জন নিষ্ফল নিঃসঙ্গ জীবনে একজন কেউ অন্তত এসো। হঠাৎ চমকে উঠলেন। কে 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 কথা বলছো? আমি। তুমি? কে তুমি? তোমার গলার স্বর তো আমার ভুল হবার কথা নয়। ওই তো একটিমাত্র কণ্ঠস্বর, যা আমার হৃদয় থেকে কখনো মুছে গেল না, মুছে যাবার নয়। ওই স্বর যেমন আমার সর্বসুখের মূল, তেমনি সর্বদুঃখেরও মূল। তাহলে তুমি আমাকে ভোলোনি? আমি কি তোমাকে ভুলতে পারি? অসম্ভব। আমার 16 বছর বয়সের প্রথম স্পন্দন, তার কি কোনো তুলনা আছে? নেই, নেই। আশিস, কোথা থেকে এলে তুমি? আমি জানতাম তুমি আসবে। আমার দুঃখের দিনে ঠিক তুমি আসবে। তুমি এলে আর আমি কিছু চাই না। তোমার স্বর শুনে বুকটা ফেটে যাচ্ছে আমার। আশিস, তুমি জানো এখন আমার কি অবস্থা? আমার মা বাবা তো আমাকে নিজে নিজে বাঁচতে শেখাননি। আমার চলা বলা সুখ দুঃখ সবই ছিল তাদের হাতের মুঠোয়। হঠাৎ মুঠো খুলে আমাকে বার করে দিলেন রাজপথের জনারণ্যে। বললেই কি আমি মিশে যেতে পারি? জানি আমার হাকিম পিতা রক্ত চোখে তোমার দিকে তাকিয়ে বলেছিলেন, ভিক্ষুকের বাচ্চা, এত আস্পর্ধা তোমার? এই যে হাতের হান্টার দেখছো, চাপকে আমি তোমার পিঠের ছাল চামড়া তুলে দেব। আমার মেয়ের সঙ্গে অশালীন ব্যবহারের কারণে আমি তোমাকে জেলেও দিতে পারি, জানো? আমি একটা ইস্পাতের পুতুল হয়ে দাঁড়িয়েছিলাম। আমার চোখে কোনো দৃষ্টি ছিল না,
ভয়ে থরথর করে কাঁপছিলাম। বাবার চাইতেও বেশি রক্তিম চোখে তুমি আমার দিকে তাকালে, যেন গর্জন করে বলে উঠলে, চুপ করে আছো কেন? আমি তোমার সঙ্গে কোনো অশালীন ব্যবহার করেছি কি করিনি বলো তোমার বাবার কাছে। তুমি যা বলবে আমি তাই মেনে নেব। বলো বলো। আমি চুপ। আমার ভয় করছে, এই বুঝি বাবা চাবুকটা তোমার পিঠেই মারবেন, টেবিল চেয়ারে না মেরে। বলো বলো। তুমি আমার শরীরটাকে নির্ভয় নির্ভীকভাবে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলে আমাকে। আমি চুপ। রাঙামাসির মেয়ের বিয়েতে গিয়ে তোমার সাথে দেখা হয়েছিল। রাঙামাসি খুব গৌরব করে বলছিলেন, দেখো দিদি, আমাদের ছেলেকে দেখো, জীবনে কখনো দ্বিতীয় হয়নি, কলকাতা হস্টেলে থেকে পড়ছে এখন। বলতে বলতে রাঙামাসির মুখটা খুশিতে ভরে গেল। ওদের বাড়ির 3 ভাইয়ের মধ্যে ওই একটাই ছেলে, রাঙামাসির ভাসুরের ছেলে। ভাসুর স্কুল মাস্টার, ওই জন্যই বাবা তাকে ভিক্ষুকের বাচ্চা বলেছেন। রাঙামাসির মুখে হাত চাপা দিয়ে তুমি বললে, বাজে কথা রাখো, এখন তাড়াতাড়ি বলো ফরাসের চাদরটা কোথায়। সেই সামান্য পরিচয়টুকু সম্বল করেই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। আমার সঙ্গে কোনো কথা হয়নি তোমার। মা বলেছিলেন, কলকাতায় যখন থাকো তবে তো আমাদের ওখানেও যেতে পারো মাঝে মাঝে। আমার সঙ্গে চলতে ফিরতে চোখে চোখে যতটুকু দেখা, সেই দৃষ্টি বিনিময়ের ঝংকারই বুকে বীণা বাজাতো। সত্যি বলতে আমি যে খুব লাজুক তা নই, কিন্তু এই ক্ষেত্রে আমার পাঠটা খুব লজ্জাশীলার মতোই হয়ে গেল। কেন হলো জানি না। তুমিও কিন্তু সেই একই পাঠ করেছিলে তখন আমার সঙ্গে। কলকাতা ফিরে এসে মাঝে মাঝে আমার মনে পড়তো তোমাকে। তারপর আস্তে আস্তে কখন মুছে গেল দাগটা। আর ঠিক তখনই একদিন বেল টিপে তুমি এসে হাজির। মা বাবা বাড়ি ছিলেন না, কোথায় পার্টি ছিল। আমি বসার ঘরে বসে একটা উপন্যাস পড়ছিলাম। উঠে গিয়ে দরজাটা খুলেই আবার বুকের মধ্যে সেই স্পন্দন অনুভব করলাম। ভেবে পেলাম না এরপরে আমার কি করা উচিত। মুহূর্ত কয়েক মনে হয় আমরা পরস্পর পরস্পরের দিকে তাকিয়েছিলাম। তুমি বললে, চিনতে পারছেন? ও হ্যাঁ, আসুন। পর্দা সরিয়ে ধরলাম। ঘরে এলে। বললে, বসতে পারি? ও মা, নিশ্চয়ই। কেমন আছেন? আলাপ করলে তুমি। আমি বললাম, ভালো। আপনি ভালো আছেন? আমার শরীর লোহা দিয়ে তৈরি, কিচ্ছু হয় না কখনো। মাসিমা কোথায়? মা বাবা এখন পার্টিতে গেছেন। তাহলে আর কি, উঠি এখন। এইবার আমার মুখে কথা ফুটল। কেন? আমি কি এ বাড়ির কেউ নই? নিশ্চয় কেউ, তবে কি তবে? তবে 1 গ্লাস জল দিন, খাই। কি সুন্দর করে হাসলে তুমি। শুধু জল, আর কিছু না? না, আর কিছু নয়। আমি জল এনে দিলাম। জলটা খেয়ে বললে, এখানে আমার এক বন্ধুর বাড়ি এসেছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। ও, বন্ধুর বাড়ি এসেছিলেন, তার মানে এখানে নয়। আমার কথায় অভিমানের আভাস ছিল। হেসে বললে, বারে, জাজ্জল্যমান মানুষটাই বসে আছি এখানে, আর বলছেন এখানে নয়। সত্যি, এতখানি দয়ার জন্য আমার কৃতজ্ঞ থাকাই উচিত। তারপর বলুন, পরীক্ষা শেষ? পরীক্ষা তো আর কারো আশায় বসে থাকে না। কেউ কি বসেছিল নাকি কারো আশায়? থাকতে পারে। সেই ভাগ্যবানটি কে? আমার মুখের দিকে অপলকে তাকিয়ে থাকলে তুমি। হঠাৎ উঠে পড়ে বললে, আজ যাই। হুকুম করেন তো আবারও এখানে আসবার সাহসটা সঞ্চয় করে যেতে পারি। আশিসই আমার জীবনের প্রথম সত্য, প্রথম আলো, প্রথম হৃদস্পন্দন। সেই আশিসকে কি আমি কখনো ভুলতে পারি? ভোলা সম্ভব? লাবণ্য,
তুমি আমাকে লাবণ্যই ডাকতে। বলো। তোমার সাহেব বাবার ইংরেজিতে গালাগালির উদ্গার আমি মানতাম না যদি, তুমি একবারও আমার দিকে তাকাতে। তুমি তাকালে না। আমাকে তোমার বাবা ভিক্ষুকের বাচ্চা বললেন। আমি কি তার যথাযথ জবাব না দিয়ে চলে আসতাম? কক্ষনো না। কিন্তু উনি তোমার বাবা। সব আমাকে সহ্য করতে হলো তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি জানো সেই যে আমি একটা মার খাওয়া কুকুরের মতো ল্যাজ গুটিয়ে চলে এলাম, সেই কাপুরুষতা আজও ভুলতে পারিনি। সেজন্য আজও আমি নিজেকে ক্ষমা করিনি। কিন্তু লাবণ্য, আমার লাবণ্য, তোমার চেয়ে বড় তো আমার কিছুই ছিল না জীবনে। আমার সেই 20 বছর বয়সেই আমি আজও আটকে আছি। কেন এমন হলো? কেন আমি ভুলতে পারলাম না তোমাকে? কেন আমি আজও সেই মুখখানাকে একবার যেন স্বপ্নেও দেখতে পাই এই প্রার্থনা করি? আর্তনাদ করে উঠে লাবণ্য বলল, তুমি তুমি এখনও আমাকে ভোলোনি? এখনও তুমি আমাকে ভালোবাসো আশিস? আমার আশিস, বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। আমারও সেই 16 বছরের নিভৃত নির্জন বক্ষে আমি তোমাকেই সোনার সিংহাসনে বসিয়ে রেখেছিলাম। আজও তুমি সেখানেই আছো, আর আমি বেরোতে পারলাম না তোমার গণ্ডি থেকে। বেরোতে পারোনি না? মিথ্যাবাদী, নির্দয়, নিষ্ঠুর। লটি চমকে উঠল। কে কে? রঞ্জিত, তুমি? আজ্ঞে হ্যাঁ, আমি। ক্রিকেট খেলায় যার জুরি ছিল না, তোমার সঙ্গে দেখা না হলে যার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত, যার প্রতিভা অবশ্য মান্য বলে বিশ্ববিখ্যাত হতে পারত। রঞ্জিত, সেজন্য আমাকে দায়ী করছো কেন? নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে দায়ী করব। তোমার অসহ্য সুন্দর মুখ দেখিয়ে আমাকে তুমি দুদিনেই তোমার পায়ের তলায় পোকা বানিয়ে ফেলেছিলে। তারপর খেলিয়ে খেলিয়ে, না না, খেলিয়ে খেলিয়ে নয়, আমি তখনও খেলাতে শিখিনি। শুধু বাবার উপর কিভাবে প্রতিশোধ নেব সে কথাটাই মনে মনে ভাবছিলাম। সেই সময়টায় প্রতিশোধ নেয়া ব্যতীত আমার ভাঙা বুকে আর কোনো কথাই ছিল না। আমি খেলাইনি। আমি ইচ্ছে করে আমার পুরুষ বন্ধুদের বাড়িতে ডেকে এনেছি বাবাকে যন্ত্রণা দেবার জন্য। ইচ্ছে করে ঘনিষ্ঠতা দেখিয়েছি, ভেবেছি দেখি কজনকে বাবা হান্টার দেখিয়ে তাড়াতে পারেন। আমার উপর কি তোমার কোনো আকর্ষণ ছিল না? ছিল। একজন মেয়ে হয়ে পুরুষোচিত ওই বলিষ্ঠ শরীরের প্রতি অবশ্যই আমার আকর্ষণ হয়েছিল। সেই আকর্ষণের যে কী নাম আমি জানি না। তোমাকে আমার খুব ভালো লাগতো, সত্যি একটা ছেলের মতো ছেলে। এই, শুধু এই, আর কিছু নয়? আর কিছু নয়। প্রবঞ্চক, প্রতারক, একটা নিষ্পাপ পুরুষের হৃদয়ে তুফান ফেলে এখন বলছো, শোনো রঞ্জিত, শোনো, আমি তোমার মৃত্যু চাইনি, কক্ষনো না। আমি কক্ষনো ভাবিনি ওই সুন্দর সুঠাম শরীরটাকে তুমি এভাবে বিষে নীল করে ফেলবে। আমাকে কী ভাবতে তুমি? যেদিন তোমাকে প্রথম চুম্বন করেছিলাম, কই, তুমি তো তখন আমাকে বাধা দাওনি। ওই চুম্বন আমার যে কোনো মানুষের চুম্বনের মতোই মনে হয়েছিল। ওই চুম্বন আমার মায়ের চুম্বনও হতে পারত, বাবার চুম্বনও হতে পারত। তার বদলে একজন বন্ধু যাকে আমার বেশ ভালো লাগে, তার চুম্বনে আমি কোনো তফাৎ করতে পারিনি, তার মধ্যে কোনো কামনার স্পর্শ অনুভব করিনি। লটি, বিধাতা তোমাকে তিলোত্তমা করে সৃষ্টি করেছিলেন। অনেক সম্পদ ছিল তোমার, ছিল না হৃদয়। ঠিক, আমার বাবা আমার হৃদয়ের মূল উপড়ে নিয়েছিলেন। তোমার বাবা তোমাকে কি করেছিলেন সেই শোধ তুমি আমাকে নিয়ে মেটাতে চেয়েছ, আমার বুকে তুফান তুলে? না না রঞ্জিত, আমি কখনো তোমার মৃত্যু চাইনি। আমি কখনো তোমাকে ঠকাতে চাইনি। ঠকাবার কথা আমার মনেই আসেনি। তুমি ছিলে আমার বন্ধু, চমৎকার বন্ধু। আমার সত্যিই খুব ভালো লেগেছিল তোমাকে। সারা বাংলাকে তুমি মোহিত করে রেখেছিলে তোমার খেলা দিয়ে, 6 ফুট লম্বা অতি সুন্দর দেহ ঐশ্বর্য দিয়ে। তুমি কি জানো না, ঘি আর আগুন পাশাপাশি রাখতে নেই? তুমি আমাকে প্রলোভিত করেছিলে। কেন কেন? আজ তার জবাব তোমাকে দিতেই হবে।
দিতেই হবে। রঞ্জিত, স্ত্রী পুরুষে কখনো কামনা ছাড়া বন্ধু হতে পারে না? হয়তো পারে, হয়তো পারে না, আমি জানি না সেসব। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি তোমার প্রেমে পড়েছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম। যা ছিল তোমার বাবার প্রতি প্রতিশোধ স্পৃহা, তা ছিল আমার মৃত্যু। আমি অযোগ্য ছিলাম না। তা বলে তুমি তখনই বিয়ে করতে চাইলে কেন? চাইব না? যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রেম উদ্বেল, তাকে কেমন করে ছেড়ে থাকব? তুমি তো আমার বাবাকে চেনো। সামান্য একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে তিনি দেবেন তার মেয়ের বিয়ে? বিয়েটা তার না তার মেয়ের? তার মেয়ের বিয়ে দিয়ে তিনি কৌলিন্যে পৌঁছতে চেয়েছিলেন। কৌলিন্য মানে? কালো চামড়া নিয়ে সাদা চামড়ার সগোত্র হওয়া। ও, সাহেব জামাই, হো 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 হো। একটা অট্টহাসি সমস্ত ঘরটা ঝনঝন করে উঠল। লটি দত্ত চমকে চমকে শুনতে লাগলেন সেই হাসি। একসময় থামল সেই হাসি, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। রঞ্জিত বলল, একটা বড় ভুল হয়ে গেছে। কি? যদি লিখে যেতাম আমার মৃত্যুর জন্য তোমার বাবাই দায়ী, বেশ হতো। একটু থেমে, কিন্তু যাকে শাস্তি দেবার তাকে তো দিতে পেরেছি। কাকে শাস্তি দিতে চেয়েছ? আর কাকে? তোমাকে। আমাকে? হায় রে মূঢ় যুবক, কি আর বলবো তোমাকে। তোমার শাস্তির পূর্বেই যে কঠোর শাস্তি আমি পেয়েছিলাম, সে শাস্তি এখনও আমার সারা হৃদয় অধিকার করে আছে। শাস্তি পাবার মতো আর আমার বুকের ভিতর কোনো কক্ষই শূন্য ছিল না। তবে কষ্ট হয়েছিল সেটা মিথ্যা নয়। আর তখনই সঞ্জয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সঞ্জয়কে চেনো না? বিখ্যাত শিল্পপতি অশোকরঞ্জন রায়ের ছেলে। সেই সঞ্জয়কে পেয়েই সব ভুলে গেলে? একটুও অনুতাপ হলো না তোমার মনে? যদি সত্য কথা শুনতে চাও তাহলে বলি, অনুতাপ হচ্ছে এখন, তখন নয়। এখন আমার বুক ফেটে যাচ্ছে। বাবার উপর প্রতিশোধ স্পৃহায় আমি এই পদ্ধতিটা নিলাম কেন? আমার চারপাশে অনেক অলি ঘুরে ফিরে বেড়াতো তখন। বাবাকে ইরিটেটেড করবার জন্য সবাইকে প্রশ্রয় দিতাম। ওই রকম একটা বাজে পদ্ধতি নেবার জন্য বাবার আর কি হলো? কষ্ট পেলাম শুধু আমি। সঞ্জয়কে নিয়েও কম বাড়াবাড়ি করিনি। রঞ্জিত, এখন আমার কান্না পাচ্ছে। ভীষণ 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 কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার। কষ্ট পাও, পাওয়াই উচিত। নিজের রাগ মেটাতে অন্যকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। কষ্ট তো তোমার পাওয়াই উচিত। কি বোকা! ওভাবে কি কেউ কোনো প্রতিশোধ নিতে পারে? লটি। আপাদমস্তক আবার চমকে উঠলেন লটি। কে? কে? কে আমাকে ডাকলে? আমি সঞ্জয়। সঞ্জয়? ও সঞ্জয়, তুমিও এসেছ? তা আসতেই তো পারো। আমি তো সারাদিন তোমাদের কথাই ভাবি। কি আশ্চর্য! সঞ্জয়, তুমি কেমন আছো? খুব ভালো। তুমি? আমি আমি কি আছি? আমি নেই, আমি নেই। কি হলো তোমার? যখন এসেছ তখন তো দেখতেই পাচ্ছ কি থেকে কোথায় এসে পৌঁছেছি। সঞ্জয় নিষ্ঠুর স্বরে ঠোঁট বাঁকিয়ে বলল, সৌন্দর্যের অহংকারে চিরটা কাল যে খেলা খেলে বেরিয়েছে তার পক্ষে এই অবস্থা তো অনেক ভালো। আমি তোমাকে খুব সরল ভাবতাম। তোমার মুখে কোথাও আমি কোনো পাপের ছাপ দেখিনি। কিন্তু কর্ম দিয়ে তুমি যা করতে চেয়েছ তা ছিল তোমার চেহারার বিপরীত। কিন্তু তবু ভাবতে অবাক লাগে, সেই সৌন্দর্য তোমার চরিত্রকে আজ প্রচ্ছদপট হয়ে ঢেকে রেখেছে। আমি তো কোনো পাপ করিনি সঞ্জয়। কেন আমাকে এখন নির্দয় বাক্যে জর্জরিত করছো? পাপ পুণ্য জানি নে, তবে তোমার মিথ্যাচারের যে কোনো তুলনা নেই জানি। আমার মিথ্যাচার? আমি কি মিথ্যাচার করেছি বলো? ভালোবাসার ভান করনি তুমি? না,
ভান করব কেন? তোমাকে তো আমি ভালোই বাসতাম। আমি সব সময় মনে করেছি তোমার মতো এমন একটি সরস ছেলে বন্ধু পাওয়া খুব ভাগ্য। শুধু বন্ধু, আর কিছু নয়? যদি তুমি প্রেমের কথা বলো, সেই ধরনের প্রেম আমি কখনোই অনুভব করিনি। আমি বন্ধুই চেয়েছি, কোনো শারীরিক সান্নিধ্যে যেতে চাইনি। কিন্তু আমি চেয়েছি আমি তোমাকে পাবই। তোমার শরীরের আগুন আমাকে ধ্বংস করেছে। শেষে ওই একটা বুড়ো ভাম যে তোমাকে জন্ম দিয়েছিল তার হাতে ধরিয়ে দিয়েছ আমাকে। সঞ্জয়, আমি ধরিয়ে দিইনি। তিনি স্বয়ং নিজেকে আরোপ করেছেন, তোমাদের অপমান করেছেন। ইচ্ছে করে অপমান করিয়েছ তুমি। সঞ্জয়, তোমার কি মনে আছে কোথায় আলাপ হয়েছিল আমাদের? কেন থাকবে না? তোমাদের গাড়ি খারাপ হয়েছিল, বেশ রাত হয়ে গিয়েছিল তখন। আমি আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তোমার বাবা হাত দেখিয়ে আমাকে থামালেন। আমি আমার গাড়ি থামিয়ে নেমে এলাম। তোমাদের ড্রাইভার মিস্ত্রি খুঁজতে গিয়েছিল, ফিরে এসে বলল এখন কোথাও মিস্ত্রি পাওয়া যাবে না, সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। ট্যাক্সিও পেলাম না। আমি বললাম আপনারা কোথায় যাবেন? তোমার বাবা বললেন আলিপুর। আমি বললুম উঠে আসুন গাড়িতে, আমি পৌঁছে দেব। তোমার বাবা বললেন আর আমার গাড়িটা? আমি বললাম ওটা থাক, ড্রাইভার শুয়ে থাকুক গাড়িতে, সকালে উঠে মিস্ত্রি পাবে তখন সারিয়ে বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা বললেন ঠিক বলেছ, তাহলে হ্যাঁ হ্যাঁ, নির্দ্বিধায় উঠে পড়ুন। তারপর তোমার বাবা সাহেবী কায়দায় তোমার মাকে নিয়ে পিছনে বসলেন, তোমাকে সামনে দিলেন। সেদিনই আমার সর্বনাশ হলো। ওই রূপের আগুনে আমি ঝলসে গেলাম। তুমি যে আমার পাশে বসেছ এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছিলাম না। যত দূরেই তোমাদের বাড়ি হোক না কেন, আমার মনে হলো একটা পলক। ভাবছিলাম আবার কি অছিলায় ঢুকতে পারি তোমাদের বাড়ি। এমন সময় তোমার মা বললেন বাড়ি তো চিনে গেলে, একদিন এসো, তুমি যে কী উপকার করলে। তারপর তারপর তুমিও হাত জোর করে নমস্কার জানিয়ে বললে অনেক ধন্যবাদ, আসবেন একদিন। নিশ্চয়ই। আমি কৃতার্থ। আমার তো তখনই যেতে ইচ্ছে করছিল। বললাম কখন এলে অসুবিধা হবে না বলুন। কি সুন্দর করে যে হাসলে! সামনের লাইট পোস্টটাও যেন আমার মতোই লব্ধ হয়ে তার সমস্ত আলোটা তোমার মুখের উপরই ফেলে রেখেছিল। তুমি বললে অসুবিধার কথা বলছেন কেন? যখন খুশি তখনই আসবেন, তবে সন্ধেবেলা এলেই বোধহয় ভালো হয়। টেনে টেনে আর কতক্ষণ আলাপ চালিয়ে দাঁড় করিয়ে রাখা যায়। বিদায় নিতে হলো। সঞ্জয়, তবে আর আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কি এমন কোনো কিছু করেছিলাম যাতে তোমার মনে হয় আমি তোমাকে প্রলোভিত করছিলাম? না। তবে এ কি অরুণ, তুমিও এসেছ? কি আশ্চর্য, কি আশ্চর্য! তুমিও কি আমাকেই দোষী করবে? লটি, বলো। তোমার সদ্য ফোটা গোলাপের মতো রং, টলটলে দিঘির মতো চোখ, যে দিঘির জলে আমি ডুবে মরেছিলাম। ভুরু দুটি কি যত্নেই এঁকে দিয়েছিলেন বিধাতা, তার উপরে অপরূপ কপালটি যেন পূর্ণিমার চাঁদ। মাথা ভর্তি কি সুন্দর চুল। লটি, তোমার কোনো দোষ ছিল না। এতটুকু ইঙ্গিত করনি যাতে আমি ভাবতে পারি আমি তোমাকে যেমন করে চাই তুমিও তেমন করেই চাও আমাকে। এতটুকু অসম্বৃত হতে দেখিনি তোমাকে। সত্যি, তোমার মতো ভালো, অকপট সরল একটি চমৎকার মেয়ে আর কোথাও দেখিনি। তোমার বাবা তোমাকে নিয়ে পুতুল খেলেছেন, যা তার ইচ্ছে তাই করেছেন। নিজের স্বার্থ আর সুখ ছাড়া কিছুই ভাবতে পারেননি জীবনে। তুমি কেন সহ্য করেছ? কেন তুমি বিদ্রোহ করনি? কেন তুমি... এই তো সুলেমানও এসে পড়েছে। সুলেমানও এসেছ? একসঙ্গে সবাই তোমরা কোথা থেকে এলে? তোমাদের সবাইকে আমি কোথায় বসতে দেব?
সুলেমান, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার বয়স ততদিনে 30-এর ঘরে। আমার প্রথম জীবনের সেই গভীর ক্ষত ততদিনে অনেকটা শুকিয়ে এসেছে। না শুকলেও কিছু আসে যায় না। আমি আর বাবার হাতের পুতুল হয়ে এই ছেলে না ওই ছেলে, ওই ছেলে না সেই ছেলে এসব করতে পারছিলাম না। মনে হচ্ছিল যে করেই হোক এই লোকটির হাত থেকে উদ্ধার করতে চাই নিজেকে। প্রথম জীবনে প্রতিশোধ স্পৃহায় অনেক বোকামি করেছি। আমারই ব্যবহারের দোষে আজ তারা আমাকে সবাই দায়ী করছে। কিন্তু আমি ঈশ্বরের নামে বলছি, এক বিন্দু কামনার উদ্রেকও আমি করতে চাইনি তাদের মধ্যে। খুব ভালো তারা। তাদের সঙ্গে কথা বলতে ভালো লেগেছে। তারা না এলে একা লেগেছে। তারা ছিল আমার বন্ধু, কিন্তু তারা সেই বন্ধু তার গণ্ডি ছাড়িয়ে সর্বতোভাবে পেতে চেয়েছে আমাকে। কেউ অনুপযুক্তও ছিল না। বাবা অকারণে অপমান করে তাড়িয়ে দিয়েছেন তাদের। সর্বশেষে যখন তুমি এলে সুলেমান, তোমার অগাধ ঐশ্বর্য, চেহারা, যোগ্যতা, লন্ডন শহরে বাড়ি, সেখানেই নিবাস একটু টলিয়েছিল বাবাকে। কিন্তু হঠাৎ ডোনাল্ডকে পেয়ে আবার সমর্থি ধারণ করলেন। ডোনাল্ড খাস জার্মান। এই গৌরব কি বাবা ছাড়তে পারেন? সে সাহেব, বাবা হবেন সাহেবের শ্বশুর। ভাবো, ভেবে দেখো, কি তার মনোবৃত্তি, কিসের জন্যে তার এতদিনের অপেক্ষা। ডোনাল্ড বিয়ে করতে রাজি হয়েছে, বাবা আহ্লাদ চেপে রাখতে পারছিলেন না। সেই প্রথম আমি বেঁকে বসলাম। আমি তখন ক্লান্ত, বিধ্বস্ত। মনে মনে স্থির করলাম, বাবার অবাধ্য হওয়ার এই আমার সবচেয়ে বড় সুযোগ। বোকার মতো প্রতিশোধ স্পৃহায় যে ভুল আমি করেছি অনর্থক, যে ভুলের বোঝা আমি বয়ে বেরিয়েছি, সেই বোঝা নামাবার এই আমার উৎকৃষ্ট সময়। আমি অনুভব করলাম, আমাকে নিয়ে তার উন্মাদ খেলার পালা শেষ করতে হবে। তার জন্য যত মূল্য দিতে হয় আমি দেব। আধবুড়ো এক সাহেব, বুলডগের মতো দেখতে, একগাছা চুলও নেই মাথায়, চুলও নেই, বুদ্ধিও নেই। গুণের মধ্যে ডিভোর্সি বাঘের মতো হালুম হালুম করে কথা বলে। আমি দৃঢ় স্বরে বললাম, ওই গর্ধব সাহেবটাকে আমি বিয়ে করব? তুমি ভাবলে কি করে? আমার প্রতিবাদে বাবা বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে চেঁচিয়ে বললে, চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি জানো ডোনাল্ড কত বড় ঘরের ছেলে? হোক মানে? হোক মানে আমার পক্ষে ডোনাল্ডকে বিয়ে করা সম্ভব নয়। শাট আপ, অসভ্য মেয়ে, চাপকে ঠিক করে দেব। আশ্চর্যভাবে মা এসে আমার পক্ষ নিয়ে দাঁড়ালেন। দেখলাম, একজন যদি সাহস করে এগুতে পারে, তাহলে আর একজনও দাঁড়াতে সাহস পায়। মা বললেন, ছি ছি, কি অভদ্র তুমি, কি ইতরের মতো কথা বলছো? বাবা দাঁত কড়মড় করে বললেন, ও, মা মেয়ে জোট বেঁধে আমাকে অপমান করতে এসেছ? এত সাজ পোশাক, আরাম, বিলাসিতা কার পয়সায় চলছে শুনি? প্রত্যেক দিনের প্রতিটি গ্রাস খাদ্য কে জোগাচ্ছে শুনি? আমার কথা মতো চলতে তোমরা বাধ্য, তা জানো? মা বললেন, নিজের ভাত নিজে উপার্জন করতে তোমার মেয়েও অযোগ্য নয়, আমিও অযোগ্য নেই। বিয়ের আগে আমি স্কুলে পড়াতাম। বিয়ের পরে তুমি সে কাজ আমার ছাড়িয়ে দিলে। কালেক্টরের স্ত্রী, মফস্বল শহরে যিনি রাজা, তার স্ত্রী হবে একটা স্কুল মাস্টারনি? ঠিক এই শব্দটাই তুমি ব্যবহার করেছিলে। আমি মায়ের হয়ে বললাম, শোনো বাবা, তখন আমি কথাটা বলতে সাহস পাইনি, কিন্তু আজ বলছি। একদিন হান্টার হাতে নিয়ে আশিসকে বলেছিলে ভিক্ষুকের বাচ্চা। আইসিএস হয়ে তুমি কি ভুলে গিয়েছিলে তোমার বাবা ছিলেন একটি সওদাগরি আপিসের কেরানি? আমার মা মাস্টারনি থাকলেও তার জমিদার বাবাই তোমাকে টাকা দিয়ে বিলেত পাঠিয়েছিলেন আইসিএস হবার জন্য। অবশ্য তুমি ভালো ছাত্র ছিলে। এরপরে প্রায় একটা দক্ষ যজ্ঞ বেঁধে গেল। যা কখনো হয়নি এ বাড়িতে, সে বাড়ির নিয়ম ভঙ্গ হলো। সর্বময় কর্তা ক্রোধে উন্মাদ হয়ে গেলেন। মা চেঁচিয়ে বললেন, কখনোই আমি আমার মেয়েকে ওই হাঁড়িমুখো সাহেবের সঙ্গে বিয়ে দেব না। আলবাত দেবে। কখনো না। সঞ্জয় ওকে বিয়ে করতে চেয়েছিল, তুমি দাওনি। কোথায় তার দোষ পেয়েছিলে তুমি?
বাপ দাদা নিজে 3 পুরুষ ব্যারিস্টারি করছে, রিচি রোডে প্রকাণ্ড বাড়ি, একটি মাত্র ছেলে দেখতে সুন্দর, সে তোমার পছন্দ হলো না, বললে বেটে। এখন সুলতান বিয়ে করতে চাইছে, মেয়েরও আপত্তি নেই, তার মধ্যে কোথা থেকে একটা সাহেব ধরে এনেছ? না, আর তোমার কোনো কথা শোনা হবে না। নিশ্চয়ই হবে, নইলে ঘাড় ধরে বার করে দেব বাড়ি থেকে। না, এবার তার উল্টোটাই হবে, কারোকে যদি বার করতে হয় আমি তোমাকে বার করে দেব। কি, এত সাহস তোমার? কেন সাহস হবে না? চিরদিন কি একা তুমিই চাবুক মারবে সকলকে? সবিতা, তোমার একটুও লজ্জা হলো না? এত বড় মেয়েকে তুমি চাবুক মারবার কথা বললে? মায়ের এই মূর্তি বাবার কল্পনাতেও ছিল না, আমারটা তো নয়ই। হঠাৎ কেমন থমকে গেলেন, একটা কথাও না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। বাড়ির আবহাওয়াটা হঠাৎই ভীষণ ভারী হয়ে উঠল। বাবা মায়ের সঙ্গে কথা বন্ধ করে দিলেন। মাও তা নিয়ে খুব একটা মাথা ঘামালেন না। এই সময় আমি মাকে বললাম, মা, আমার বিয়ের কথা তোমরা ভেবো না। শুধু শুধু বাবাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। এখানে আমার বন্ধু হয়ে যেসব ছেলেরা এসেছে এবং আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি কিন্তু তাদের কারোকেই বিয়ে করতে চাইনি। বিয়ে ব্যাপারটার উপরই আমার কোনো আসক্তি নেই। বিয়ে ব্যাপারটার প্রতি সত্যিই আমার কোনো আকর্ষণ নেই। যদি দাও, সেটা হবে জোর করে দেওয়া। আমার চিরদিনই ছবি আঁকার প্রতি খুব ঝোঁক। সেই কবে বিয়ে পাশ করে বসে আছি। আর্ট কলেজে ভর্তি হতে চাইলাম, বাবা দিলেন না। বিয়েতে এত ভালো রেজাল্ট করলাম, এমএ পড়তে দিলেন না। চাকরির কথা তো তোলাই যেত না। এত সাহেব ভক্ত, আমাকে তো বিলেতেও পাঠাতে পারতেন, তাও পাঠালেন না। কি এক নিরর্থক জীবন নিয়ে আমি বাস করছি, ভাবলেও আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। টাকা থাকলেই কি কেবল সুখ হয়? কিছু একটা কর্ম তো চাই। নিঃশ্বাস নিয়ে মা বললেন, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু এসব এই মুহূর্তে তার সঙ্গে আর বলা ঠিক হবে না। মেজাজটা একটু পড়ুক, তারপর। কিন্তু সেই তারপর আর হলো না। বাবার হঠাৎ ক্যান্সার ধরা পড়ল। প্রায় 8-10 মাস ভুগে মারা গেলেন তিনি। সেই অসুখ উপলক্ষেই বহুকাল বাদে বাবার বিধবা দিদি এলেন এ বাড়িতে। বাবার আত্মীয় স্বজন বিশেষ কেউ ছিল না। দাদু দিদা অনেক আগেই মারা গেছেন। এই দিদি একমাত্র বেঁচে আছেন আত্মীয় বলতে। বাবার মৃত্যুর পরেও তিনি গেলেন না। মাও বললেন, আসুন, বাড়িটা কেমন শূন্য হয়ে গেল। পিসিমা বললেন, হ্যাঁ, সে তো ঠিক কথাই। আমারই বা এই ভাইটা ছাড়া আর কি চিহ্ন ছিল বাপের বাড়ি? তাও গেল। পিসিমা চোখে আঁচল দিলেন। আমার মা এই আলগা শোক দেখতে পারতেন না। মায়ের শোক, দুঃখ, বেদনা, বিষাদ সব কিছুরই মধ্যেই একটা দার্ঢ্য ছিল। তার চরিত্রে কোনো ছন্দপতন ছিল না। তার ব্যবহারে আভিজাত্য ছিল। পিসিমার চোখে আঁচল দেখে তিনি উঠে গেলেন সেখান থেকে। আমি কিন্তু উঠতে পারলাম না। পিসিমা ভান করতে পারেন, কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য থেকে যেতে পারেন, কিন্তু দোষে গুণে ন্যায় অন্যায় মানুষটা তো আমার বাবা। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম তার জন্য। কিন্তু সেই কান্নাই যে আমার সারা জীবনের কান্না হবে সে কথা জানা ছিল না। 1 বছরের মধ্যেই মায়ের হার্ট অ্যাটাক হলো। হাজার চিকিৎসায়ও মৃত্যু ঠেকানো গেল না। বলাই বাহুল্য, এরপর কিছুদিন পর্যন্ত আমি যেন মানুষ রইলাম না। পার্বতীবাই একই দুঃখে দুঃখী হয়ে সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে। ওদিকে পিসিমার গোটা সংসারটা উঠে এসেছে এ বাড়িতে। 1 বছরের মধ্যে মা বাবাকে হারিয়ে আমি এত শোকার্ত হয়ে পড়েছিলাম যে খুব জ্বর হলো একদিন। পার্বতী অস্থির হয়ে গেল, আর সেই সুযোগে পিসিমার বড় মেয়ে সুলেখা কাকে ডাক্তার আনলো কে জানে, তিনি হাসপাতালে নিয়ে যাবার নির্দেশ দিলেন। অমনি সেই বোন আমাকে মানসিক রোগীদের আস্তানায় পাঠিয়ে 1 মাস আটকে রাখল, দখল করে নিল বাড়িটা। বহুদূর থেকে একটা স্বর ভেসে এলো লটির কানে, খোকি, খোকি।
খোকি, লটি দিদি। চমকে চোখ খুললেন লটি দত্ত। দেখলেন পার্বতীবাই মুখের উপর ঝুঁকে ঝুঁকে ডাকছে আর ঠেলছে। চোখ খুলতে দেখে আশ্বস্ত হয়ে বলল, খোকি, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছিলে? কেন কাঁদছিলে? পার্বতীর চোখেও জল। লটি দত্ত টালুমালু দৃষ্টিতে তাকিয়ে নিদ্রার জগৎ থেকে নিজেকে ফিরিয়ে আনলেন এই ভব সমুদ্রে। তারপর চোখ মুছে হেসে বললেন, কী সব যাতা স্বপ্ন দেখছিলাম। বাই, তুমি বুঝি ভয় পেয়ে গেছিলে? উঠে বসলেন। পাবো না? যাও, মুখ ধুয়ে এসো, চা দিচ্ছি। হ্যাঁ যাই, বড্ড দেরি হয়ে গেল উঠতে। আজকের দিনটা তো বড় সুন্দর। অক্টোবর মাসের এই সময়টা আমার খুব ভালো লাগে। বলতে বলতেই আচমকা বাঁ দিকের বুকে হাত চাপা দিয়ে উহ বলে আবার শুয়ে পড়লেন। কি হলো, কি হলো বলে পার্বতী অস্থির হয়ে পড়ল। লটি দত্তের মাকেও কি সে এইভাবে বুকে হাত চাপা দিয়ে শুয়ে পড়তে দেখেছিল? সে জানে এই অসুখটা ভালো না, এর নাম হার্ট অ্যাটাক। সে আর দাঁড়ালো না, দৌড়ে লিফটের কাছে চলে গেল। সে জানে 8 তলার ফ্ল্যাটে একজন বড় ডাক্তার থাকেন। সে বাড়ির ড্রাইভারের সঙ্গে তার আলাপ হয়েছে। ফ্ল্যাটের দরজায় গিয়ে বেল টিপতেই ডাক্তারই দরজা খুলে দিলেন। বয়স অনুযায়ী ধীর স্থির প্রশান্ত চেহারা। বোঝা গেল তিনি এক্ষুনি বেরুচ্ছেন। পার্বতীবাইকে দেখে তিনি কিছু বলবার আগেই পার্বতী তার পা জড়িয়ে ধরল। ডক্টর সাহাব, একবার আমাদের ঘরে চলুন। আমার মেম সাহেব খুব অসুস্থ। আমি জানি এর নাম হার্ট অ্যাটাক। মেম সাহেবের মাও এই অসুখেই মারা গেছেন। ডাক্তার শান্ত গলায় বললেন, কোথায় থাকো তোমরা? পার্বতী বলল, এই তো আপনার ঘরের 1 তলারই নিচে ডান দিকের একটা ঘরে, কিন্তু সে ঘরের সদর রাস্তাটা এদিকে নয়, ওদিকে। ডাক্তার বললেন, আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঘরের নম্বরটা বলো। নম্বরটা বলে ছুটে নেমে এলো পার্বতী। ডাক্তারও প্রায় সঙ্গে সঙ্গে এলেন। চেম্বারে যাবেন তিনি। এদিক থেকে গাড়ি নিয়ে ডাক্তার ওদিকের রাস্তাতেই এলেন। বলা যায় ড্রাইভারই চিনিয়ে নিয়ে এলো অ্যাপার্টমেন্টের দরজায়। ড্রাইভার পার্বতীদের ঘরও চিনত। মাল ঠাসা ওইটুকু একটা ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে ডাক্তারের যেন দম বন্ধ হয়ে এলো। তারপরেই রোগীর দিকে চোখ পড়ে মনে হলো ভাঙা ঘরে পূর্ণিমার চাঁদ। কপালটা বিন্দু বিন্দু ঘামে ভরে আছে। এক পলক তাকিয়েই অবস্থাটা বুঝলেন তিনি। রোগীর জ্ঞান আছে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা অক্সিজেন। তিনি রোগীকে নিজেই পাঁজা কোলে করে সোজা নিজের গাড়ির মধ্যে তুলে নিলেন। পার্বতীকে ব্যস্তভাবে বললেন, দেরি করার সময় নেই, তুমি ঘরে থাকো, চিন্তা করো না। আমার বেয়ারা আলী এসে 4টের সময় নিয়ে যাবে তোমাকে। গাড়ি দ্রুত বেরিয়ে গেল। একটু দূরেই একটা ওষুধের দোকানের কাছে থামল। ড্রাইভারকে বললেন, শিগগির অক্সিজেনটা নিয়ে এসো আমার নাম করে। অক্সিজেন নিয়ে এলে ডাক্তার লটির নাকের বাঁশিতে দুদিকে দুটো নল ঢুকিয়ে নিজে হাতেই ধরে বসে রইলেন। নার্সিংহোমে এসে পৌঁছতে দেরি হলো না। চিকিৎসা শুরু হতেও দেরি হলো না। ডাক্তারের মুখে চিন্তার রেখা সুস্পষ্ট। বিকেলে পার্বতীবাই এলে ডাক্তার জিজ্ঞেস করলেন, এর কি কোনো আত্মীয় স্বজন আছেন? পার্বতী বলল, যারা আছেন তারা মানুষ নয়, পশু। খোকির নিজ বাড়ি থেকে খোকিকেই তাড়িয়ে ছেড়েছে। মা, বাবা, স্বামী এরাও? মেম সাহেব বিয়ে করেননি, মা বাবা মারা গেছেন। পার্বতীবাই একটা টাকা ভরা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটা বালিশের তলায় ছিল, নিয়ে এলাম। টাকা তো লাগবে চিকিৎসা করতে, কিন্তু আমার মেম সাহেব ভালো হবে তো? ব্যাগটা ডাক্তার প্যান্টের পকেটে ভরে নিলেন। বললেন, তুমি যদি ইচ্ছে করো এখানে থাকতে পারো, আমি বলে দেব ওদের। তারপর সমানে 6 দিন ধরে জমে মানুষে টানাটানি চলল। 7-8 জন ডাক্তার মিলে হিমশিম খেয়ে গেলেন জ্ঞান ফেরাতে।
শেষ পর্যন্ত চোখ খুলে তাকালেন লটি দত্ত। ডাক্তাররা হাঁপ ছেড়ে বাঁচলেন, বিশেষত সেই ডাক্তার যিনি তাকে নিয়ে এসেছিলেন। খুশি মুখে ঘরের বাইরে থাকা অবিরত ক্রন্দনমুখী পার্বতীবাইকে বললেন, এবার নিশ্চিন্ত হতে পারো, বিপদটা বোধহয় এ যাত্রায় কেটে গেল। পার্বতীবাই ব্যাকুলভাবে বলল, আমি একটু ঘরে গিয়ে দেখব। ডাক্তার বললে, দেখতে পারো, কিন্তু দূর থেকে। দিন কয়েকের মধ্যেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে একটা কেবিনে এলেন লটি দত্ত। সম্পূর্ণ সুস্থ হতে আরও বেশ কিছুদিন হয়তো থাকতে হবে এখানে। যে ডাক্তারকে পার্বতীবাই তৎক্ষণাৎ নিয়ে গিয়েছিল, ভাগ্যক্রমে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ তো বটেই, এবং শ্রেষ্ঠদের মধ্যেই একজন ছিলেন। ভালো হয়ে উঠে সে কথা শুনলেন লটি দত্ত। তখনও ডাক্তাররা নিয়মিত এসে দেখে যান তাকে। কথাও শোনেন সেই ডাক্তারটি স্বভাবতই অত্যন্ত দয়ার্দ্র চিত্ত। তথাপি দিনে রাত্রে অবিশ্রান্ত যেভাবে আপ্রাণ হয়ে তাকে পর্যবেক্ষণ করেছেন, সেবা করেছেন, এমনকি সিস্টারদের হাতেও নয়, ওষুধটা পর্যন্ত নিজে হাতে খাইয়েছেন, আর কোনো ডাক্তার কখনো বোধহয় কোনো রোগীকে এভাবে করতে পারবেন না। বস্তুত এত বড় একজন ডাক্তারের এই মনোযোগ না পেলে এই রোগী সেরে উঠতে পারতেন কিনা সন্দেহ। কথাও শুনেছেন লটি দত্ত। ডাক্তারদের মধ্যে কোনজন সেই ডাক্তার মুখে মুখে তাকিয়ে চিনতে চেষ্টা করেন, পারেন না। টাকার কথাটাও ভাবেন, নিশ্চয়ই এই চিকিৎসায় কম খরচ হয়নি। পার্বতীকে জিজ্ঞাসা করে জানলেন, লটির বালিশের তলায় যে ব্যাগটা সে পেয়েছে সেটা এনে ডাক্তারের হাতেই দিয়েছে। কত টাকা ছিল গোনেনি। অবশ্য তা নিয়ে চিন্তা করবার কারণ নেই, যখন ছাড়া পাবে সঙ্গে সঙ্গে বিলও দেবে। একদিন সিস্টারকে লটি দত্ত জিজ্ঞেস করলেন, যত ডাক্তার এ ঘরে আসেন তার মধ্যে কোনজন সেই ডাক্তার? সিস্টার বললেন, কদিন আসছেন না তিনি। 6 দিন তিনি আপনাকে নিয়ে এত অস্থির ছিলেন যে অন্য কাজে যাবেন কি, সময় মতো খেতেও তো যাননি। সময় কোথায়? বড় ডাক্তার, কখনো কলেও যান না। যদি যান 10 দিনের আগে সময় দিতে পারেন না। আপনার আয়ুর জোরেই আপনি ওকে বেঁধে রেখেছিলেন। এখন আর আসবেন কি? কদিনে কত কাজ জমে আছে, ঠিক আছে কিছু? সত্যি বেশ কদিন থাকতে হলো নার্সিংহোমে। একেবারে সম্পূর্ণ সুস্থ করে ডাক্তাররা ছুটি দিলেন তাকে। পার্বতীর হাতে একটা ব্যাগ দিয়ে বললেন, স্যার বলে গেছেন এটা তোমাকে দিতে, তুমি নাকি তার কাছে রাখতে দিয়েছিলে? পার্বতী বলল, আর মেম সাহেবের চিকিৎসার বিল? সেসব আমি বলতে পারবো না। কাল রাত্রে একবার এসেছিলেন, যা বলার বলে গেলেন আমাদের। টাকা বোধহয় দেওয়া হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম। লটিকে নমস্কার জানিয়ে বলল, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাড়ি ফিরে এলেন লটি দত্ত। মনে মনে ভাবলেন, যার জীবনের কোনো মূল্য নেই সে কেমন বেঁচে উঠল, আর আমার মা মাত্র 7 ঘন্টার মধ্যে কেমন আমাদের ছেড়ে চলে গেলেন। ছোট থেকে বড় হয়েছি যে বাড়িতে, সেখানে আমার কোনো ভয় ছিল না। কিভাবে বিতাড়িত হলাম সেখান থেকে। মা বাবা কত আনন্দে বানিয়েছিলেন সে বাড়ি, কার হাতে চলে গেল। শুয়ে পড়লেন বিছানায়। পার্বতীবাই ব্যস্ত হয়ে পড়ল ডাক্তারের নির্দেশ অনুযায়ী লটি দত্তের খাদ্যপথ্যের ব্যবস্থায়। হঠাৎ উঠে বসে লটি দত্ত জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার জন্য ডাক্তার ডাকল কে? বাই বলল, কেন আমি? তুমি কোথা থেকে ডাকলে? এ বাড়ির 8 তলাতে তো থাকেন তিনি, আমি তো জানতাম। উনি এলেন, এসেই বুঝলেন সব। তক্ষুনি পাঁজা কোলে করে তোমাকে গাড়িতে তুললেন, ওইখানে নিয়ে গেলেন। এই কদিনের মধ্যে সেই ডাক্তার কি আর এসেছিলেন? তা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, তোমার ব্যাগটা ফেরত দিয়েছেন।
ব্যাগটা কোথায় পেলেন? আমি দিয়েছিলাম, টাকা আছে ভেবে। ওটাতে মাত্র 50টা টাকা ছিল। সেই নোটটা তো দেখছি তেমনিই আছে। আমাকে নিয়ে যাবে একবার সেই ডাক্তারের কাছে? ও মা, সে কি! তুমি এই এত ধকল করে এলে, এখন গেলে তো উনি বকবেন। বকুন, তুমি আমাকে নিয়ে চলো সেখানে। অন্তত এই টাকা পয়সার ব্যাপারটা সেটেল করা দরকার। তুমি থাকো, আমি বরং যাই। রোববার তো, হয়তো এখন বাড়িতে পাওয়াও যেতে পারে। কিন্তু কারোকেই যেতে হলো না। দরজায় টোকা পড়ল। দেখা গেল স্বয়ং ডাক্তার নিজেই এসেছেন খোঁজ নিতে। পার্বতীবাই খুশি হয়ে বলল, আপনি এসেছেন? এদিকে খোকিকে তো রাখা যাচ্ছিল না। হাসি মুখে ডাক্তার বললেন, কেন? ঘুরে এসে এদিকে রোগীর মুখোমুখি দাঁড়ালেন। বলুন, কেমন আছেন? এতটা পথ গাড়িতে আসতে কষ্ট হয়নি তো? ডাক্তার এসেছেন জেনে লটি দত্ত উঠে বসেছিলেন। নিঃশব্দে শুয়ে পড়লেন আবার। ডাক্তার বললেন, কি হলো? শরীর খারাপ লাগছে না তো? লটি বললেন, না। তবে টাকা পয়সার ব্যাপারটা সেটেল করতে চান, এই তো? হ্যাঁ, আমিও তো সেই জন্যই এসেছি। বিলটা দিন। চোখ বুজিয়ে রেখে বিলটা কি করে দেখবেন? লটি দত্ত তাকালেন, তাকিয়েই রইলেন। ডাক্তার হেসে বললেন, বিলটা কিন্তু আমার মুখের মধ্যে লেখা নেই, সেটা পকেটে। চোখ সরিয়ে নিয়ে লটি দত্ত বললেন, দিন। তার আগে কয়েকটা জরুরি কথা শুনে নিন। বলুন। খুব সাবধানে থাকতে হবে। আর এ ঘরে থাকা চলবে না। কোথায় যাব? শেষ পর্যন্ত যেখানে ছিলেন সেইখানেই যাবেন। আপাতত আমার ফ্ল্যাটটাতে আপনাকে আর পার্বতীকে নিয়ে যাব। আর আপনি? আমিও থাকব। শুনেছি দয়া অনেক দেখিয়েছেন। দয়ারও কিন্তু একটা নেশা আছে। ঠিক বলেছেন, আমাকেও সেই নেশায় পেয়েছে। নেশা মাত্রই খারাপ। না কাটলে কি করব বলতে পারেন? পারি। কি করলে? বিলটা দেখালে। তবে দেখুন। ডাক্তার তার পকেট থেকে একটা ছোট ছবি বার করে দেখিয়ে বললেন, এই লোকটা আপনার ব্যাগে ছিল কেন? লটি দত্তর অনেক দুঃখ পাওয়া বুকে আবার সেই 16 বছরের হৃৎপিণ্ডটা ঠিক তেমনি করে স্পন্দিত হলো। আশিসের 42 বছরের অবিবাহিত বুকের মধ্যেও 20-22 বছরের যুবকটি লাফিয়ে উঠে দাঁড়ালো। নিচু হয়ে লটির চোখের মধ্যে চোখ ডুবিয়ে বলল, লাবণ্য, আত্মহারা প্রেমের কোনো বয়স নেই। তবে এটা খুব আশ্চর্য, এতদিন কি করে বেঁচে রইল সেই বাচ্চা প্রেম। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প প্রেমের গল্প। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।